আমরা কি অন এয়ারে গেছি? শুরু করছি আমরা? আসসালামু আলাইকুম, আমি ফারজানা হক নিরু আপনাদেরকে ওয়েলকাম করছি সিলসার নতুন লাইভ প্রোগ্রাম মিট উইথ টপার্স এর চতুর্থ এপিসোডে। আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা আড্ডা দিই বিভিন্ন বোর্ডে মেধা তালিকায় প্রথম সারিতে থাকে শিক্ষার্থীদের সাথে, এবং সেই সাথে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে বিভিন্ন ইউনিটে টপ করা ভাই আপুদের সাথে। আজকে আমাদের লাইভে দেখা যাচ্ছে থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন আব্দুল সালাম জামিল ভাই, পড়াশোনা করছেন ঢাকা। ভাইয়া 2017-18 সেশনে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে ডি ইউনিটে দ্বিতীয়, সি ইউনিটে 147তম, এবং সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবার এসএসসি এবং এইচএসসি তেও জিপিএ 5 এর। আচ্ছা, তো ভাইয়া রহস্য আজকে আমরা জেনে নিব, জয়েন করতেন। তো কমেন্ট করে এখনই জানিয়ে দিন যে কে কোথা থেকে লাইভটিতে আছেন, এবং সেই সাথে ভাইয়ার কাছে যেহেতু আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও করে দিবেন। ভাইয়া আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভাইয়ার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও ঘূর্ণিঝড়ের কারণে, ঘূর্ণিঝড় আমফানের কারণে জানি না আসলে দেশের মানুষজন কেমন আছে। সব প্রান্তের যারা আমাদেরকে দেখছেন বা দেখার কথা ছিল, এত উৎসাহ নিয়ে শেয়ার দিয়েছেন, তারা কেমন আছেন সেটা আল্লাহই ভালো জানেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনার তো সিলসের সাথে সম্পর্ক অনেক আগে থেকেই, তো আজকে এতদিন পর সিলসা লাইভ এসেছেন, আপনার কেমন লাগছে? হ্যাঁ, সিলসার সাথে সম্পর্ক আমি যখন অ্যাডমিশনের স্টুডেন্ট ছিলাম তখন থেকে। আমি সিলসার যে পেজটা ছিল, ড্রিম টু ঢাকা ইউনিভার্সিটি একটা পেজ ছিল, যেটা দিয়ে সিলসার আসলে ইনিশিয়েট হয় যে গ্রুপটা থেকে। তো তখন সুপ্ত ভাইয়ারা ছিলেন, সুপ্ত ভাইয়া, রানা ভাইয়া, উনারা। তো ওইখানে ফলো করতাম অ্যাজ অ্যাডমিশন স্টুডেন্ট, যেরকম যে আগ্রহ থেকে তখন অনেক পোস্ট আসতো, বিভিন্ন বিষয়ভিত্তিক পোস্ট, সেগুলো ফলো করা শুরু করলাম। তারপরে দেখলাম সুপ্ত ভাই আমার কলেজেরই সিনিয়র ছিলেন। দেন ভার্সিটিতে আসার পরে ভাইদের সঙ্গে পরিচয়। বর্তমানে যে সিলসার প্রেসিডেন্ট আব্দুল্লাহ, সাজ্জাদ, ওরা আমার ব্যাচমেট। তো সেভাবেই আর কি সিলসার সঙ্গে সবসময় একটা হৃদ্যতা, আন্তরিকতা ছিল। কিছুদিন আগে একটা সিলসার প্রোগ্রাম হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সেটাতেও জয়েন করার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে ঢাকা ভার্সিটি সহ আরো দুইটা পাবলিক ইউনিভার্সিটিতে শুধু চান্স টপ করেছেন, তো এটা আসলে কিভাবে সম্ভব? তো লিজেন্ডারি একটা achievement কিভাবে আসলে করলেন? আচ্ছা, আর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যে দুটো ইউনিটের ডি ইউনিট, কোশ্চেন প্যাটার্ন মোটামুটি একই রকম। আমাদের সময় কোশ্চেন প্যাটার্ন একই রকম ছিল। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিটটা যদিও নেই, আমাদের সময় ছিল। তাই আসলে এই দুটোর জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয় নাই। এই দুটোর প্রিপারেশন একই রকম ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোশ্চিন প্যাটার্নও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একই রকম হয়, এবং পরীক্ষাটি হয় বিকেলবেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় সকালে, জগন্নাথের বিকেলে। তাই আলাদা করে প্রিপারেশন দিতে হয় নাই, পরীক্ষা কেন্দ্র শুধু চেঞ্জ করতে হয়েছে। পরীক্ষা ভালো হয়েছিল, বাট প্লেস করব বা মানে টপ টপ 5-এ থাকবো, টপ 3-তে থাকবো, এরকম আসলে চিন্তাভাবনা ছিল না। পরীক্ষা ভালো হয়েছে এরকম একটা ইয়ে ছিল। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি আসলে আলাদা কোনো প্রিপারেশন নিই নাই, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলেছিলাম, ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি, পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছি, এই আর কি। তো সেখানে আসলে প্রথম হওয়াটা একেবারে আমি বলবো কাকতালীয়, কারণ আপনারা সবাই জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন একটু কঠিনই হয় আমি বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু ভিন্ন ধরনের হয়। তো আমি এই জন্য আলাদা করে প্রিপারেশন নেই নাই। তো আর কি আমি বলবো যে ভাগ্যের ফেরে এখানে চলে এসেছে প্রথম স্থান অধিকার। তো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রায় 2 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে বোধহয় পরীক্ষা হয়েছিল আমাদের। সেটা আমাকে ভালো একটা কনফিডেন্স
এনে দিয়েছিল। যদিও কাকতালীয় ভাবেই প্রথম হয়েছি, তবে প্রথম হওয়া তো একটা সবসময় কনফিডেন্সের একটা যোগান দেয়। সেই হিসাবে সেটি আমার কনফিডেন্ট বাড়িয়েছিল, এটি বলবো আর কি। ভাইয়া আপনার পড়াশোনার শুরুটা বা বেড়ে ওঠা স্কুল কলেজ নিয়ে আচ্ছা, যদি কিছু। আমার স্কুল ছিল আমার জেলাতেই, আমার বাসা জয়পুরহাট। স্কুলে এবং আমার জয়পুরহাটে আমার যে প্রাইমারি স্কুলটা এবং হাই স্কুল সেটা একই মাঠের দুই পাশে ছিল। প্রাইমারি স্কুল জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং হাই স্কুলটা হচ্ছে জয়পুরহাটের যে বয়েজ স্কুল, রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয়, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়। তো একটা প্রাঙ্গণেই আমার প্রাইমারি স্কুল লাইফ, হাই স্কুল লাইফ কেটেছে, পরিচিত একটা প্রাঙ্গণে। আহ, স্কুল, কলেজ দুটোতে আমি বলবো স্কুলের ক্লাস 9-এ থাকতে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। সেটা হচ্ছে তখন আমার হঠাৎ করে কমার্সে পড়ার শখ জাগে, এবং স্বাভাবিকভাবেই আমি বিরোধিতার সম্মুখীন হই, কারণ একটা টেন্ডেন্সি থাকে যে যারা একটু ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে, তারা সাধারণত সায়েন্স নেয়। এটাই এটা কমন একটা ট্রেন্ড। তো সেখান থেকে কমার্স নেওয়ার ক্ষেত্রে আমাকে একটু হলেও শিক্ষক থেকে শুরু করে সব ক্ষেত্রেই একটু বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে আমার মানে পারিবারিক সাপোর্টটা ছিল। আমরা 7 ভাই বোন, তো বিশাল পরিবার। তো আমি 5 নাম্বার, সেই অনুসারে আমি যে বলতে বলতে বিদ্যুৎ চলে গিয়েছে। তো আমরা যেটা ইয়ে করছিলাম, তো বিদ্যুৎ তাড়াতাড়ি চলে আসবে আমি আশা করি। ফোন ইয়ে আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে বিদ্যুৎ আমাদের শুরুতে একটা ইন্টারাপশন হলো। আসলে ওয়েদারের এমন অবস্থা, আমফানের কারণে হোক, যে একটু পরপর ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। তো আমরা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আহ, সেটি আমাকে ওই সময় পরিবারের আমার পাশে দাঁড়ানোটা আমার জন্য একটা সাহসের ব্যাপার ছিল, কমার্স নেওয়াটা। এবং তখন আসলে ওই বয়সে অনেক চিন্তা ভাবনা থাকে যে আমি আসলে বিল গেটসের মতো একটা কোম্পানি খুলে বসবো, একটা এন্টারপ্রেনার হব। তো সেটা যা হোক হওয়া হয় নাই। তো পরবর্তীতে ঢাকা ভার্সিটিতে যখন আমি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই, তো তখন আমাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। ডি ইউনিটে আসলে কমার্স থেকে খুব কম সিট থাকে, মাত্র 450টার মতো সিট থাকে। তো সেক্ষেত্রে আমি আসলে কমার্সের পরীক্ষাটা দিয়েছিলাম যে ঢাকা ভার্সিটিতে একটা সিট আগে ইনশিওর করে রাখার জন্য। আমার আসলে তখন কলেজে ওঠার পর আমার চিন্তা ভাবনার গতিধারা পরিবর্তন হয়ে যায়, এবং বিতর্ক করতাম। স্কুল থেকে বিতর্ক করতাম, স্কুলে থাকতে জাতীয় বিতর্ক করেছি, কলেজে থাকতে অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়েছে। তো এরপর আমার কূটনৈতিক হওয়ার শখ জাগে। তো এরপরেই আসলে আন্তর্জাতিক সম্পর্কে পড়ার জন্যই ডি ইউনিটে আসা, ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া। আমার সাবজেক্ট টার্গেট করে আমি প্রিপারেশন নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি আসলে যেহেতু মাত্র 5টা সিট ছিল ডি ইউনিটে, আয়ারে 5টা সিট ছিল কমার্স থেকে, তো ইট ওয়াজ টু মাচ চ্যালেঞ্জিং। এই কারণে সি ইউনিটে আসলে একটা পরীক্ষা দিয়ে নেওয়া, এই আর কি। আচ্ছা, আজকে আমাদের সাথে আছেন আব্দুল্লাহ সাদমান জামি ভাইয়া। আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন, বাংলাদেশে এখন একটা দুর্যোগময় অবস্থা চলছে, তো অনেকেই কিন্তু লাইভে জয়েন হতে পারছেন না। তো যারা যারা জয়েন করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা করে ফেলুন, ভাই আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। সাদমান ভাইয়া, আপনি হ্যাঁ, যখন বলুন। অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন, তো বিভিন্ন ভার্সিটিতে কিন্তু প্রশ্নের প্যাটার্ন সবসময় আলাদা রকম হয়, তো জি। পরীক্ষার সময় সেটা আপনি কিভাবে প্রস্তুতি নিতেন? পরীক্ষার সময় প্রশ্নটি আরেকবার করবে? আচ্ছা, ভার্সিটিতে যখন পরীক্ষা দিতেন বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন প্যাটার্ন বিভিন্ন রকম হয়, হ্যাঁ। তো এই সময়টা পরীক্ষার আগ মুহূর্তে আপনি কিভাবে প্রস্তুতিটা নিয়েছিলেন? আহ, পরীক্ষার আগ মুহূর্তে হয়েছে যেটা বললাম সেটা হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা বিভিন্ন রকম হয়। আমি তো শুধু ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম দুটো ইউনিভার্সিটিতে। তো আমার প্রিপারেশনটা ডি ইউনিট বেসডই ছিল। ডি ইউনিট বেসড হওয়ার কারণে উম, একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে সি ইউনিট আর ডি ইউনিটের প্রিপারেশনের ইয়েতে সম্পূর্ণ ডিফারেন্ট। সি ইউনিট কমার্সের বিষয়, তো সেখানে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট এইসব বিষয়ে প্রিপারেশন নিতে হয়েছিল। তো এইসব বিষয়ে প্রিপারেশন নেওয়ার কারণে যেটা হয় যে আমাকে সময় ভাগ করে নিতে হয়েছিল। আহ, আমি নির্দিষ্ট একটা সময় কমার্সের যে বিষয়গুলো সেগুলো পড়তাম, অধ্যয়ন করতাম, কারণ কমার্সের অনেকগুলো বিষয় পড়তে হয় কমার্সের যারা কোচিং করে।
তো এই জন্য ডি ইউনিটের জন্য আমি আলাদা করে শুধুমাত্র সাধারণ জ্ঞানটাই পড়তে হয়েছে আমাকে, আর কমার্সের বিষয়গুলো পড়তাম। আর কমার্সের যে ইংলিশ কোশ্চিনটা সেটা একটু ডি ইউনিটের তুলনায় একটু হার্ড হয়, একটু কঠিন হয়। তো সেটা আমাকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য একটা সলিড ইংলিশের ফাউন্ডেশন করার ক্ষেত্রে সাহায্য করেছে। সি ইউনিটের কোশ্চিন অ্যানালাইসিস করা কিংবা সি ইউনিটের যে ইংলিশের কোশ্চিন, আমরা জানি যে টোয়েফলের যে কোশ্চিনগুলো আছে জিআরই, এইসব কোশ্চিন থেকেও রিপিট হয়। সো এগুলোর জন্য আমাকে ডি ইউনিটের কোশ্চিন, যেহেতু ইংলিশটা কম্পারেটিভলি একটু ইজি হয়, সি ইউনিটের প্রিপারেশন ভালোভাবে নেওয়ার কারণে ইংলিশটা আমার ডি ইউনিটের ক্ষেত্রে আমাকে হেল্প করেছে। আর কমার্সের জন্য আমি অন্য কোনো ভার্সিটিতে পরীক্ষা দিইনি, কারণ আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা গোল ছিল ঢাকা ইউনিভার্সিটিতেই একটা সিট ইনশিওর করা। তো সেক্ষেত্রে আমি টি ইউনিটে পরীক্ষা দেওয়ার আগে, যেহেতু সি ইউনিটে আমাকে একটা সিট ইনশিওর করতে হবে, সি ইউনিটে কমার্সের তো হিউজ সিট, 1250 সিট। তো সি ইউনিটে পরীক্ষা দিই এবং আমি আল্লাহর রহমতে 147 প্লেস করি। তো সেটা আমাকে একটা নিশ্চয়তা দিয়েছিল যে ডি ইউনিটে আমার যদি 5টা সিটের মধ্যে আমি আয়ার নাও পাই, তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে অত্যন্ত পড়তে পারবো, সেটা কমার্সের একটা সিট নিয়ে হলেও। এই আর কি। আচ্ছা, আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দিন যে আমাদের সাথে আছেন আব্দুল্লাহ সাদমান জামিল ভাই। ভাইয়া, আপনার কাছে আমি জানতে চাই যে ভর্তি পরীক্ষার সময় অথবা যখন কোনো পাবলিক পরীক্ষাগুলো হয়, যেমন হ্যাঁ। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা যখন হয়, তখন আমাদের মাথায় অনেক টেনশন কাজ করে, আমরা অনেক প্রেশারের মধ্যে থাকি, একদিকে হুম। ফ্যামিলির প্রেশার, একদিকে নিজেদের পড়াশোনার প্রেশার। তো এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করেছিলেন? আচ্ছা, ফ্যামিলি প্রেশারের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমার ফ্যামিলি প্রেশারের সম্মুখীন হতে হয়নি। আমার বাবা নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এবং আমার বোন, সে আমার 2 বছরের বড়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে। সো ফ্যামিলি থেকেই আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে একটা ধারণা ছিল, কিংবা ভর্তি পরীক্ষা কিংবা অন্যান্য যে পদঘাটগুলো জানা ছিল, কিছুটা হলেও জানা ছিল। আর পরিবার থেকে পাওয়া আত্মবিশ্বাসটাই আসলে সবচেয়ে বড় আত্মবিশ্বাস, কিংবা সহযোগিতাটাই সবচেয়ে বড় সহযোগিতা। তো সেইটা আমাকে যথেষ্ট আমি পরিবার থেকে পেয়েছিলাম। এখন মানসিক চাপের অন্যান্য ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে একটা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলে আমাদের যেটা হয় যে ঢাকায় যারা কোচিং করে, যাদের কলেজ ঢাকার বাইরে থাকে, তাদের হচ্ছে তো একটা ঢাকায় গিয়ে একটা প্রতিকূল পরিবেশে কোচিং করতে হয় কিংবা থাকতে হয়। তো সেইটা আসলে আমি মনে করি একটা চ্যালেঞ্জিং বিষয়, সেই 2-3 মাসে একটা নতুন একটা পরিবেশে কোপ আপ করা। আমার সেটার ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল যে সে সময়ে ঢাকায় চিকুনগুনিয়ার প্রকোপ ছিল। তো এই সময় এটা নিয়ে একটা, আমাদের সময় চিকুনগুনিয়ার প্রকোপ ছিল, তারপরের বছর তো ডেঙ্গু আসলো। তো সেইটার জন্য একটু আমরা মানসিকভাবে ভীত ছিলাম। আর যেহেতু দুটো ইউনিটের কোচিং করতাম, সেহেতু পড়ার চাপটা তুলনামূলক হলেও একটু বেশি ছিল। এই দিকটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল যে তুলনামূলক সি ইউনিটের জন্য কম প্রিপারেশন নিয়ে সি ইউনিটের জন্য একটা প্লেস ইনসিকিউর সিকিউর করা, এবং ডি ইউনিট যেহেতু আমার মূল লক্ষ্য ছিল, ডি ইউনিটে একটা ভালো রেজাল্ট করতে হলে ডি ইউনিটের জন্য সম্যকভাবে একটা ভালো প্রিপারেশন নেওয়া। সো আমার ক্ষেত্রে এই চাপটা ছিল, আমি মনে করি। ওকে ভাই, আমি একটু কমেন্টে। আচ্ছা, মাহফুজ আলম অনেক কমেন্ট করেছে, এই সময় এইচএসসি পরীক্ষার্থীদের করণীয় নিয়ে কিছু বলবেন ভাইয়া। আচ্ছা, এই সময়ে এইচএসসি পরীক্ষার্থীরা যে সিচুয়েশনটা ফেস করছে সেটি একদমই সম্পূর্ণ প্রতিকূল একটা সিচুয়েশন আমি বলবো। কারণ হচ্ছে, অবশ্য যে সিচুয়েশনটা তারা ফেস করছে সেটা সারা পৃথিবীর সব ধরনের শিক্ষার্থীদেরই ফেস করতে হচ্ছে। ডিউটি কোভিড-19, আমরা আসলে ঘরে বদ্ধ অবস্থায় আমরা সবাই গত 3 মাস ধরে প্রায়। তো এটা তাদের মনে একটা চাপ ফেলবে, যেটা অস্বীকার করার উপায় নেই, যে একটি মানসিক চাপ তাদের মধ্যে কাজ করবেই। আহ, আমি বলবো সেটা জন্য আসলে পরিবারের যে সদস্যদের যে হেল্পটা, সেটা সবচেয়ে জরুরি। তার চেয়ে বড় জরুরি হচ্ছে, যেহেতু বাইরে গিয়ে কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই, সো সোশ্যালি যেসব যেটুকু কানেক্টেড ফ্রেন্ডদের সাথে থাকা যায়। আবার বিদ্যুৎ চলে এসেছে, আমাদের যেটা স্বস্তির বিষয়। যাই হোক, তো আমি বলবো যে এই যে নতুন একটা চ্যালেঞ্জ যেটা বলছিলাম, তো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে
আহ, পত্রিকা যদি বাসায় নেওয়া থাকে বা নেওয়ার উপায় থাকে বা পত্রিকা যদি বাসায় আসে, নিয়মিত খোঁজখবর রাখা, আপডেট রাখা। ফেসবুক এখন বড় একটা মাধ্যম হয়ে গেছে আমাদের, যে ফেসবুকের মাধ্যমে আসলে যদি পরীক্ষার কোনো ডেট দেয়, অনেক গ্রুপে আমরা কানেক্টেড থাকি সাধারণত। পরীক্ষার কোনো ডেট যদি দেয় বা যে কোনো সিদ্ধান্ত, সেটি সবার আগে আমরা আসলে ফেসবুকে পাই। তো ফেসবুককে ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করা। আর এটা মনে রাখতে হবে যে পরীক্ষা হবেই। পরীক্ষা তো পরীক্ষার থেকে আমরা বাঁচতে পারবো না। সেটা আমরা যারা ভার্সিটিতে পড়ছি, তুমিও জানো, আমরা হয়তো যখন ভার্সিটিতে যাব আমাদের সিদ্ধান্ত অলরেডি হয়েছে যে শুক্র শনিবারও আমাদের ক্লাস নেওয়া হবে। তো চাপে আসলে সবাই থাকবে। আমি মনে করি এই চাপটাকে খুব ইজিলি নিতে পারা, এটা মনে করে যে আমার জন্য যেটা একটা ডিজাস্টার হচ্ছে, সেটা আসলে সবার জন্য হচ্ছে। আর একটা জিনিস পজিটিভ ভাবে নিতে হবে, সেটি হচ্ছে আগে অনেকভাবে বাসার বাইরে গিয়ে সময় নষ্ট করার স্কোপ থাকতো, সেটা কিন্তু এখন থাকছে না। তো আমি মনে করি এই সময়টুকু, যেহেতু অ্যাডমিশনের একটা সময় খুব কম পাবে এইচএসসি শিক্ষার্থীরা। আচ্ছা, অ্যাডমিশন সেগমেন্টে মনে আমরা পরে আসবো, এইচএসসি নিয়েই বলি। যারা ডি ইউনিট, ডি ইউনিটের একটা হিউজ অংশ সায়েন্স থেকে পরীক্ষা দেয়। আমার মতো কমার্স থেকে খুব কম, রেয়ার যারা ডি ইউনিটে পরীক্ষা দেয়। কমার্সের আসলে টার্গেটই থাকে সি ইউনিট। তো ডি ইউনিটে যারা সায়েন্স থেকে আসছো, সায়েন্সের এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা খুব ইম্পর্টেন্ট। কারণ 200 মার্কের পরীক্ষার মধ্যে তো এখানে 100 মার্ক বোধহয় এখন এইচএসসির রেজাল্ট থেকে আসবে। আগে তো বোধহয় 80 ছিল। তো এখানে ভালো করা খুব ইম্পর্টেন্ট। এই জন্য এইচএসসি পরীক্ষাটা যেন আগে ভালো হয়। সায়েন্সের যদি বেসিকে কোনো দুর্বলতা থেকে থাকে, এখন ঘরে বসে আমি মনে করি সেটি দূর করার খুবই ভালো উপায়। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো প্রাইভেটে যেতে পারছি না বা কলেজে যেতে পারছি না, যে শিক্ষকদের কাছে আমরা সেই সমস্যাগুলো আমরা দূর করে নিব। এখন ভাই আমি মনে করি যে তোমার যদি এই লাইভটা দেখার অ্যাক্সেস থাকে, তাহলে তোমার নিশ্চয়ই ফেসবুকে অ্যাক্সেস আছে, ইউটিউবেও অ্যাক্সেস আছে। সো ইউটিউবে এখন খুবই ভালো ভালো ম্যাটেরিয়ালস আছে এবং এটা ওপেন। সেখান থেকে আসলে প্রবলেম সলভিং করে নেওয়া যায়। এবং যদি পারতপক্ষে লাইভ ক্লাস হয়ে থাকে কোথাও, সেটাতেও অ্যাটেন্ড করা। আমি মনে করি এভাবেই এই অবস্থার মধ্যে থেকেও তো আসলে যেহেতু আমাদের ফেস করতেই হবে পরীক্ষাকে, এবং আমার মনে হয় যে এবার পরীক্ষা যদি এইচএসসি পরীক্ষা আগামী 1 মাসের মধ্যে হয়, 1.5 মাসের মধ্যে হয়, সেটা খুবই একটা উইদিন এ শর্ট টাইম পরীক্ষা না হবে। হয়তো 1 সপ্তাহের মধ্যে অথবা 2 সপ্তাহের মধ্যে পরীক্ষাটা শেষ করার চেষ্টা করা হবে। সো তখন অনেক চাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। তো বিষয়ভিত্তিক এখনই আমি মনে করি দুর্বলতাগুলো সারিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা জরুরি। আচ্ছা, আমরা নেক্সট একটা কমেন্টে যাই। অবশ্যই। আফদাল হোসেন কমেন্ট করেছে, ভাইয়া নতুন একটা নিয়ম হয়েছে শোনা যাচ্ছে, একগুচ্ছ পদ্ধতিতে অ্যাডমিশন, এ সম্বন্ধে কিছু আচ্ছা, আচ্ছা। বলেন বলেন। আচ্ছা, গুচ্ছ পদ্ধতির যে বিষয়টি, সেটি হচ্ছে তোমরা আগে থেকে জানো যে কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো, তারা গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষা, সেই বিষয়ে ডিসিশনে তারা গত বছর থেকে গিয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, এরা কিন্তু স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়। এই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের একটা, ইউজিসির একটা সিদ্ধান্ত হয়েছিল, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের, যে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হোক। এটার তাদের একটা লজিক ছিল যে শিক্ষার্থীদের যে বিভিন্ন জেলায় গিয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যে একটা খুবই সংক্ষিপ্ত সময়ে তাদের জন্য একটা ঝামেলা এবং অর্থের অর্থ সংকুলনেরও ব্যাপার। তো কিন্তু বড় বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিকভাবেই তারা তাদের স্বকীয়তা একটা থাকে। তুমি এর আগে প্রস্তুতি করেছো যে ভর্তি পরীক্ষার প্যাটার্ন ডিফারেন্ট হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের। আহ, তো বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে রাজি হয় নাই। তো বড় বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু আলাদাভাবেই পরীক্ষা দিবে, তো আমার মনে হয় না যে ডি ইউনিটের যারা পরীক্ষা দিচ্ছে তাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ যে পদ্ধতিতে পরীক্ষা, সে বিষয়ে আসলে চিন্তা ভাবনা করার কোনো দরকার আছে। আমাদের ধরে নিতে হবে যে আলাদা আলাদা করেই হয়তো পরীক্ষা হবে, নতুন কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত। আচ্ছা ভাই, আপনি যে এই মানে এতগুলা পরীক্ষা এত ভালো রেজাল্ট করেছেন, তো আপনার আসলে কেমন লেগেছিল, আপনার অনুভূতি কেমন ছিল? আচ্ছা, শুরুতে একটা মজার ঘটনা সবার সঙ্গে শেয়ার করে নিই, যেটার সঙ্গে সিলসার যে ফাউন্ডিং জেনারেল সেক্রেটারি ছিলেন এবং পরে প্রেসিডেন্ট হয়েছেন সুপ্ত ভাইয়া। ভাইয়া আমার কলেজের সিনিয়র, এটা আগেই বলেছি। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো দিচ্ছিলাম, তো তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম, 71 হলে ছিলাম। আহ, আমার আমার বড় বোন, ও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো তার বন্ধুদের
কাছে গিয়ে আমি থাকতাম। ওই সময়টা পরীক্ষা দেওয়ার যে ২-৩ দিন ছিল সেই সময়টাতে আমি আর যে ভাড়া বাসাটা নিয়েছিলাম সেখানে থাকিনি। বিশ্ববিদ্যালয়ের ভাইদের সঙ্গে থাকলে আসলে স্বাভাবিকভাবে মানসিক চাপটা কম থাকে। তো পরীক্ষার পর আমি গিয়ে আর মেসে কিছু করার ছিল না, তাদের সঙ্গে গিয়েছিলাম। তো এই সময়ে পরীক্ষার ফলাফলগুলো একের পর এক প্রকাশিত হচ্ছিল। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেদিন ভর্তি পরীক্ষার ফল দেয়, তখন আমি সুপ্ত ভাইয়ের সঙ্গে ছিলাম। আমরা সুপ্ত ভাইয়ের সঙ্গে একসঙ্গে রাতে ডিনার করলাম হলের ক্যান্টিনে। দেন ভাইয়ের রুমে গিয়েছি, গিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম। দিতে দিতে অনলাইনে খবর পেলাম যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো স্বাভাবিকভাবেই সুপ্ত ভাইয়ের ল্যাপটপ নিলাম, নিয়ে রেজাল্ট দেখলাম। তো রেজাল্ট দিয়ে দেখলাম যে সেখানে তৃতীয় হয়েছি। তো সুপ্ত ভাই বলল যে তুই তো দেখি যে একের পর এক বিশ্ববিদ্যালয়ে তুই কোপ দিচ্ছিস, এটাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিস, এখানে তৃতীয় হলি। তো সেটা আসলে একটা ভালো একটা সময় ছিল। আমিও আসলে অবাক হচ্ছিলাম যে স্বাভাবিকভাবে আসলে যেটা হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে রেজাল্টগুলো হয়, আমরা জানি যে খুব পয়েন্ট রেশিওটা খুবই কম ব্যবধানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই জিনিসগুলো আসে। তো আমি বলবো যে এক্ষেত্রে আসলে এটা পুরোপুরি ভাগ্যের বিষয়। আমার মতো অনেকেই ভালো পরীক্ষা দিয়েছিল, কেউ হয়তো প্রথম হয়েছে, কেউ দ্বিতীয় হয়েছে, কেউ তৃতীয় হয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় যে যারা প্রথম ১০০-তে থাকে, টপ 100-এ বা টপ 50-তে থাকে, তারা আসলে মোটামুটি একই রকম প্রিপারেশন, একই রকম তারা ভালো পরীক্ষায় দেয়। এক্ষেত্রে পয়েন্টের সামথিং ব্যবধানে আসলে রেজাল্টটা হয়। তো আমি মনে করি যে ভাগ্যের একটা স্বাদ তো আমার সঙ্গে ছিল। আমি সবসময় শিক্ষার্থীদের বলি সব জায়গায় যে এখানে যদি তোমার 30% তোমার ভাগ্য হয়, তাহলে 70% অবশ্যই তোমার ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। তো আমার সে ডিটারমিনেশনটা ছিল আগে থেকে, যেহেতু আমি একটা ডিপার্টমেন্টে পড়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, যে আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ব। এবং এখনো আমাকে সবাই জিজ্ঞাসা করে যে আমি দ্বিতীয় হওয়ার পরও কেন অন্যান্য বিষয়গুলো না নিয়ে, অর্থনীতি না নিয়ে, ল না নিয়ে আমি কেন আন্তর্জাতিক সম্পর্ককে বেছে নিলাম। তো এর পিছনের গল্পটা হচ্ছে যে আমি আসলে কলেজ থেকেই এটি পড়তে চেয়েছি, এরকম একটা সাবজেক্টে পড়তে চেয়েছি। যেহেতু বিতর্ক করতাম, বা মডেল ইউনাইটেড নেশনস নামে একটা আছে, এখন তুমি হয়তো জানো নিরু, আমাদের ডিউমুনা আছে। তো এই মান করতাম। তো সেভাবে আমার ডিপ্লোম্যাসির জিনিসগুলো জানা, সেখান থেকেই আসলে আন্তর্জাতিক সম্পর্কে পড়ার ইচ্ছা। জি ভাইয়া। হ্যালো, নিরু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। তো এটি আসলে স্বাভাবিকভাবে একটা ভালো ফলাফলে তো আনন্দিত হওয়ার ব্যাপার ছিল, তার চেয়ে বেশি আমার জন্য স্বস্তির ব্যাপার ছিল যে মাত্র 5টা সিট থাকা সত্ত্বেও আমি যে বিভাগে পড়তে চেয়েছিলাম, আমার জন্য হয়তো আমার জন্য আর্টসে পড়লে বা মানবিকে পড়লে বা সায়েন্স থেকে পরীক্ষা দিলেও আমার জন্য ক্যালকুলেশনসগুলো অনেক ইজি হতো, কারণ সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রায় 40টির মতো সিট এবং আর্টস থেকে 45 থেকে 50টির মতো সিট থাকে। তো তাদের জন্য ইজি ছিল, আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তো এটা একটা আনন্দের বিষয়। আর কমার্সের ক্ষেত্রে আচ্ছা, আমরা কমেন্টে হ্যাঁ, চলে অবশ্যই যাই। বলো। নাকিন ইনাম জয় লিখেছে, ভাইয়া আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি 1 ঘন্টার মতো পড়ার পর আমার আর পড়তে মন চায় না। এটা থেকে কিভাবে বের হওয়া সম্ভব? আপনি হলে কি করতেন? আচ্ছা, তোমার যে সমস্যা, এই সমস্যাটা আমার মনে হয় একটা জাতীয় সমস্যা, অনেকেরই এই সমস্যা আছে। তো এক্ষেত্রে অনেকগুলো অপশন। জি ভাইয়া। তো তোমার যদি মনে হয় যে তোমার বই টানা 1 ঘন্টা পড়তে খারাপ লাগে, তাহলে তুমি বই থেকে বের হয়ে ইউটিউবে একটা ভিডিও দেখে ফেলতে পারো, যে কোনো ইফেক্টিভ একটা ভিডিও দেখে ফেলতে পারো ওই বিষয়ে। অথবা তুমি তোমার যদি নিজের উপরে কন্ট্রোল থাকে, তুমি কারোর সাথে তোমার কোনো বন্ধুদের সঙ্গে পড়াশোনার বিষয়ে ফেসবুকে আলাপ করতে পারো, চ্যাট করতে পারো। অথবা রিফ্রেশমেন্ট টানা আসলে একটা কথা আছে যে একটা মানুষ টানা 20 থেকে 25 মিনিটের বেশি কনসেন্ট্রেশন দিতে পারে না একটা জিনিসে। তো স্বাভাবিক যে তোমার এটা নিয়ে আসলে এমন মনে করার দরকার নেই যে সমস্যাটি তোমার একা। তুমি 1 ঘন্টা পড়ার পর তোমার যদি পড়তে আর মন না চায়, তাহলে আমি মনে করি যে তুমি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলে তোমার কনসেন্ট্রেশন আরো বাড়বে, মস্তিষ্কে রক্ত চলাচল বাড়বে। তো তুমি এসে আবার পড়তে বসতে পারবে।
এই সমস্যাটি আমাদের অনেকেরই আছে, আমারও আছে। অনেক সময় ১ ঘন্টা পড়ার পর ভালো লাগে না, তখন আমি আমার রুমমেটদের সঙ্গে হয়তো আড্ডা দিই, দেন আবার পড়তে বসি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন। মমিনুল ইসলাম বলেছে, এই সময় পড়লে কিভাবে পড়লে আমরা অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকবো, এ সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তার আগে জানা দরকার যে তুমি আসলে এইচএসসির প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের, নাকি এবার তুমি অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিবা ক্যান্ডিডেট? তো তুমি যদি ক্যান্ডিডেট হও তাহলে হ্যাঁ, মনে হয় এইচএসসি দ্বিতীয় বর্ষে, সেক্ষেত্রে আচ্ছা, এইচএসসি দ্বিতীয় বর্ষ থেকে যারা আর্টসে থাকে তাদের জন্য ক্যালকুলেশনসটা একটু ডিফারেন্ট, আর যারা ডিউনটে থাকে তাদের জন্য ক্যালকুলেশনসটা একটু ডিফারেন্ট। যদি সায়েন্সে থাকে তাহলে আমি বলবো যে আহ, তুমি শুধুমাত্র সাধারণ জ্ঞানে একটু কনসেন্ট্রেশন দিতে পারো। এক্ষেত্রে পত্রিকা পড়াটা খুবই কাজে দেয় ডিউনিটের জন্য। কারণ হচ্ছে কি যে কিছু কোশ্চেন থাকবে যেটা তুমি হয়তো আহ, ৫ থেকে ৬টা কোশ্চেন যেটা আসলে কোনো কোচিং এর সাজেশনে কিংবা কোনো বইয়ে তুমি পাবে না, সেটা আসলে পত্রিকা যদি তুমি নিয়মিত আপডেটেড থাকো পত্রিকা থেকে পাওয়ার সম্ভাবনা আছে, যেটা সাম্প্রতিক আসে। তো এই জন্য আমি মনে করি প্রত্যেকদিন পত্রিকা পড়ার অভ্যাস থাকা জরুরি। এখন অনেকেই বলতে পারে যে ভাই আমার তো পত্রিকা পড়ার অভ্যাস নেই ছোট থেকেই। তো তাদের জন্য একটা সহজ উপায় আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, চলতি ঘটনা পড়তে পারো। তো এরকম বাজারে প্রচলিত অনেকগুলো পত্রিকা আছে যেগুলো পেপারের এক এক মাসের যে পত্রিকা সেটির সংকলন করা হয়, সেটি পড়তে পারো, এটি সাধারণ জ্ঞানের জন্য। আরেকটি যে বিষয় সেটি হচ্ছে ইংলিশে যদি দুর্বলতা থাকে, ইংলিশে যে প্রবলেমটি সবচেয়ে বেশি ফেস করে, সবসময় শুনে আসি, এখনো স্টুডেন্টরা বলে যে ভাইয়া ভোকাবুলারিতে প্রবলেম। গ্রামার না হয় আমরা পড়ছি, বুঝিয়ে দিচ্ছি, গ্রামার তারা প্র্যাকটিস করছে, এক্সারসাইজ করছে, গ্রামারের সমস্যাটি দূর হয়ে যাচ্ছে। ইংলিশের ভোকাবুলারি প্রচুর কোশ্চেন আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো কোনো বছর দেখা গিয়েছে ৫ থেকে ৬টি ভোকাবুলারি কোশ্চেন আসে, সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে অন্য কোশ্চেনগুলো আসে। তো ভোকাবুলারির ক্ষেত্রে তুমি যেটি করতে পারো সেটি হচ্ছে, এটি আসলে ৩ মাসে এই দুর্বলতা দূর করা সম্ভব নয়। আহ, কারণ হচ্ছে আমার মনে হয় যে কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেস করতে চায় তো তার ভোকাবুলারি স্টক যথেষ্ট সমৃদ্ধ হওয়া দরকার। এখন এই ক্ষেত্রে যেটি করতে পারো সেটি হচ্ছে, যদি তুমি পত্রিকার অ্যাক্সেস না থাকে তোমার, অনলাইনে পত্রিকা পড়তে পারো। ডেইলি স্টারের মতো একটা পত্রিকা যদি তুমি পড়ো তাহলে তোমার যেটি সুবিধা হবে সেটি হচ্ছে কম্প্রিহেনশন আমাদের আসে, প্যাসেজ প্যাসেজ খুব সহজে অনুধাবন করা, যেহেতু ভার্সিটিতে আমরা খুব কম সময় পাই যে উত্তর করা, এটার জন্য খুব কম সময় পাই, এটি খুবই কম সময়ের মধ্যে বুঝে খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করতে হয়। তো এটি কিন্তু আসলে যাদের ভোকাবুলারি খুব স্ট্রং থাকে তারা এটি প্যাসেজটির অর্থ খুব দ্রুত ধরতে পারে। তো ভোকাবুলারি কেউ যদি আগে থেকে ডেইলি স্টার পত্রিকা পড়ে থাকে, এবং আমরা আমাদের সবারই ফোনে এখন ডিকশনারি আছে, কেউ যদি এরকম মোটা ডিকশনারি বই তোমরা পড়তে বা সেটি পাতা উল্টাতে তোমরা যদি তোমাদের কাছে বিরক্তি লাগে, তাহলে তোমরা ফোনের ডিকশনারি থেকেই তোমরা সর্ট আউট করে নিতে পারো সেটি। এবং আমি মনে করি প্রত্যেকদিন ১০ থেকে ১৫টি ভোকাবুলারি বেছে বেছে পত্রিকা থেকে, যে কোনো একটি আর্টিকেল থেকে যদি ১০ থেকে ১৫টি ভোকাবুলারি একজন পড়ে। পত্রিকা থেকে পড়ার কথা কেন বলছি, বিষয়টি হচ্ছে যে পত্রিকায় কন্টেম্পোরারি যে ইস্যুসগুলো সেটি আসলে আলোচনা করা হয়। তো এই ইস্যুসগুলো থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্যাসেজ ন্যারেশনটি সেটি আসে। ধরো এবার আসার সম্ভাবনা রয়েছে কোভিড-১৯ কিংবা আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইন, এসব কোনো বিষয় নিয়ে হয়তো এখন যেহেতু রিটেনে রয়েছে, বলতে বলতে রিটেনের কথাটি এসেই গেল। গত বছর আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি মাথা ব্যথার বিষয়টি দেখা দিয়েছে রিটেন, কারণ লিখিত সম্পূর্ণ নতুন একটি বিষয় এবং এখানে সৃজনশীলতার একটা বিষয় রয়েছে। এখানে আসলে কোনো সাজেশন কিংবা কোচিংয়ের ধরা বাঁধা কোনো কিছু মুখস্থ করে আসলে ভালো করা সম্ভব না। আর রিটেনে একটা বিষয় তোমাকে স্ট্রেংথ দিবে, সেটি হচ্ছে নিয়মিত লেখার অভ্যাস করা। তো এখন তুমি যদি অ্যাডমিশনে এখন থেকে এগিয়ে থাকতে চাও তাহলে প্রত্যেক দিন যে কোনো একটি বিষয়ে, সেটা তোমার আশেপাশের কোনো বিষয় হতে পারে, তোমার ফেভারিট কোনো পার্সনকে নিয়ে হতে পারে, ফেভারিট কোনো ক্যারেক্টার নিয়ে হতে পারে, কন্টেম্পোরারি কোনো ইস্যুস নিয়ে হতে পারে, প্রত্যেক দিন ১০ থেকে ১৫ লাইন লেখার অভ্যাস করতে হবে, সেটি বোধ বাংলা এবং ইংলিশ দুটোতেই। তো শব্দ চয়ন যদি ভালো হয়, ওয়ার্ড সিলেক্টিং যদি ভালো হয়, তাহলে রিটেনের যে নাম্বারটি রয়েছে এখানে আসলে শিক্ষকদেরকে ইমপ্রেস করা আমি মনে করি সম্ভব। কারণ আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে যে আমাদের যে শিক্ষক, আমাদের শিক্ষকরাই তো খাতা কাটেন,
রিটেনের জন্য এখন অনেক দেরিতে রেজাল্ট দেওয়া হয়। তো স্যার প্রায় প্রায় ক্লাসে এসে বিরক্তি প্রকাশ করতেন যে ভর্তি পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অথচ তাদের ওয়ার্ড ওয়ার্ড সিলেক্টিং এটি এত দুর্বল যে শিক্ষকরা বিরক্ত হয়ে যান। তো আমি মনে করি এখানে শিক্ষকদের ইমপ্রেস করার একটা বড় জায়গা রয়েছে। তোমার যদি এমসিকিউ খারাপ হয়, তুমি রিটেনে তোমার মেকআপ করতে পারবে, এবং এক্ষেত্রে এখন থেকে এগিয়ে থাকার জন্য রিটেনটা খুব ভালো প্র্যাকটিস করতে হবে। এবং এটার জন্য আসলে তুমি একদিনে ভালো করবে না। তুমি হয়তো প্রথম দিন একটা বিষয় নিয়ে 10 লাইন লিখলে, সেখানে তোমার সেন্টেন্সে স্ট্রাকচারগত ভুল হবে, গ্রামারে ভুল হবে, ভোকাবুলারি প্রথম দিনই তুমি অনেক বেটার করতে পারবে না। কিন্তু তুমি যদি টানা 10 দিন করো, অবশ্যই প্রথম দিনের চেয়ে তোমার 10ম দিনের লেখাটি অনেক ভালো হবে। তো আমি মনে করি অ্যাডমিশনের জন্য আমার এই বছরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা খুবই আমি বলবো একটা সাজেশন থাকবে যে অ্যাডমিশনের জন্য রিটেনটা খুবই বেশি জরুরি, এবং এর জন্য ভোকাবুলারিটা ভালোভাবে প্র্যাকটিস করা। খুব ভালো ছাত্র ছিলেন, তো পড়াশোনার পাশাপাশি আপনি আর কিছুর সাথে যুক্ত ছিলেন, কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, হ্যাঁ, আমি আসলে স্কুল হ্যাঁ, কলেজ আমি আসলে লাইফে? বলবো যে স্কুলের যে ধরাবাঁধা পড়া, তার চেয়ে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসই বেশি ছিল। আহ, বিতর্ক করতাম। স্কুলের বিতর্ক যে ক্লাবটি, সেটির যাত্রা আমাদের ব্যাচের আমাদের কয়েকজনের হাত ধরে হয়েছিল, আমার হাত ধরে হয়েছিল। এবং আমাদের সময় আমরা সমকাল যে বিজ্ঞান বিতর্ক, সেটির রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হই যখন আমি 10ম শ্রেণীর ছাত্র, সমকাল বিজ্ঞান বিতর্কে। এবং ন্যাশনাল পর্যায়েও অংশগ্রহণ করার সৌভাগ্য হয়। তো এবং কমার্সের ছাত্র হয়েও বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিলাম, যেটি যেটি আরেকটি মজার গল্প আছে। তো এগুলো আসলে পপ সায়েন্স। তো একটু ইউটিউবে সার্চ দিলেই হয়তো পাওয়া যায় যে ধরো একটা আমার আমার প্রজেক্ট ছিল তখন রেল নিরাপত্তা। আমাদেরকে যেটি চিন্তিত করেছিল আমার 3 বন্ধুকে, আমরা 3 বন্ধু মিলে প্রজেক্টটি বানিয়েছিলাম যে এই সময় প্রচুর নির্বাচনের সময় অস্থিতিশীলতা চলছিল এবং ট্রেনের পাত কেটে দেওয়া হতো, ট্রেন যেন চলাচল না করতে পারে। তো আমরা ওইটার জন্য একটা এই পাত কেটে নিলে সিগন্যাল পাওয়া যাবে এরকম একটি প্রজেক্ট আমরা বানিয়েছিলাম, এবং সেটি ওই সময় প্রথম আলোতে এসেছিল। জাতীয় বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিলাম আগারগাঁওয়ে। তো ছোট বয়সে আমি মনে করি এই যে একটা মঞ্চে উঠে কথা বলতে পারা এবং এবং বিদ্যালয়ের যে প্যাটার্ন সেটার বাইরে গিয়ে করতে পারা, এটা সাহস জুগিয়েছিল। এবং আমার কলেজ ছিল রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ আমি মনে করি আমার জীবনের টার্নিং পয়েন্ট। রাজশাহী কলেজ সম্পর্কে সিলসার অনেকে পরিচিত। সুপ্ত ভাইয়া ছিলেন, রানা ভাইরা ছিলেন, রাজশাহী কলেজের অনেকে হয়তো এখনো রয়েছে। তো যাই হোক, রাজশাহী কলেজে থাকতে রাজশাহী কলেজের যে এমইউএন ক্লাবটি, সেটি আমার হাত ধরে প্রতিষ্ঠিত হয়। আমি সেটার ফাউন্ডিং জেনারেল সেক্রেটারি ছিলাম। তো আমি বলবো যে আমাকে অনেক সময় শিক্ষকরা গালিগালাজও করতেন, কারণ কলেজের যে প্রথম সাময়িক যে পরীক্ষাটি হয়, অর্ধবার্ষিক পরীক্ষা, সেগুলোতে ভালোই করতাম, প্রথম হয়েছিলাম। তো তারপরে সেটি ধরে রাখতে পারিনি, ডিবেট করার কারণে হোক আর এই এমইউএন করার কারণে হোক। তো আমি আসলে এক্সট্রা কারিকুলারের পিছনে দৌড়াদৌড়ি করতাম, সংগঠন করতে ভালো লাগতো। তো আমার কখনো মনে হয়নি যে প্রথম হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে। আমার একটা কনফিডেন্স ছিল যে আমি আমার পজিশনটা জানি, যে হয়তো এর পিছনে একটা নির্দিষ্ট সময় আমি যদি দেই, প্রত্যেকদিন 2 ঘন্টা পড়াশোনা করি, আমার মনে হয় যে খুব বেশি কঠিন না। যারা প্রত্যেকদিন যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে, সায়েন্সদের হিসাব আলাদা। সায়েন্সদের একাডেমিক পড়াশোনার অনেক চাপ, তাদের অনেক বেশি টিউশনি থাকে। তো আমার তো কমার্সের হিসাবে কম্পারেটিভলি একটু হলেও চাপ কম ছিল। তো সেটি আমি কাজে লাগিয়েছি সাংগঠনিক যে কাজ এগুলো করে। এখনো ভার্সিটিতে করছি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সঙ্গে আছি। তো আই রিয়েলি এনজয় দিস, সবসময় ভালো লাগে সংগঠন করতে। আচ্ছা ভাইয়া, ভর্তি পরীক্ষার আগে আমরা যে টাইমটা পাই সর্বোচ্চ হয়তো 3-4 মাস, সেটা কিন্তু খুব বেশি একটা সময় না। হুম। তো এই সময়টা আপনি আসলে কিভাবে হ্যান্ডেল করেছেন? আচ্ছা, আসলে খুবই কম সময়। আর কেউ যদি মনে করে যে শুধুমাত্র 3 মাসে আমি 10 ঘন্টা 12 ঘন্টা প্রত্যেকদিন পড়ে আমি আসলে খুব ভালো কিছু করব, একটু কঠিন আমি মনে করি। কারণ হচ্ছে কি যে আহ, দেখা যায় আমাদের বেলায় যে প্রথম হয়েছিল কমার্সে ইমতিয়াজ, তো তার সঙ্গে একসঙ্গেই আমি আগে থেকেই পরিচয় ছিল, কোচিং করতাম একসঙ্গে। তো একটা জিনিস দেখা যায় যে ওই কোচিংয়ের পরীক্ষাতেও ইংলিশটাই ম্যাটার করতো,
প্লেস করার ক্ষেত্রে, কোচিং এ যারা আমরা প্লেস করতাম বা আগে থেকেই আমাদের মধ্যে যাদের কম্পিটিশন হতো ফার্মগেটে, তো ওই যে শেষ পরীক্ষাতেও গিয়ে দেখা গেছে মূল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এখানে ইংলিশটাই ম্যাটার করেছে। কারণ আহ, ইংলিশে আমরা দেখি যে বিশাল একটা অংশের শিক্ষার্থী দুঃখজনক হলেও তারা হয়তো অন্যান্য বিষয়গুলোতে খুবই ভালো করে, কিন্তু ইংলিশে গিয়ে তারা কিন্তু প্রত্যাশিত ফলাফলটি করতে পারে না। কারণ ৩ মাসে আসলে যেটি বলেছিলাম ভোকাবুলারিতে খুব একটা ভালো করা কিংবা একটা প্যাসেজ যেটা তুমি স্কুল পড়ে কলেজে পড়ে দীর্ঘ ১২ বছর ১৪ বছর ইংলিশ পড়ে তুমি যে দক্ষতাটা অর্জন করতে পারোনি, আমরা যেটা করি যে চৌধুরী হোসাইনের যে বইটি আছে অ্যাডভান্সের, ওই বইয়ের যে প্যাসেজ থাকে সেই প্যাসেজের নিচে অনুবাদ দেওয়া থাকে, তো আমরা সেটি পড়ে সবসময় প্যাসেজের অ্যান্সার করে এসেছি। তো এভাবে আসলে আমাদের দুর্বলতাটার সূত্র কিন্তু সেখান থেকেই। তো আমি মনে করি যে এই দুর্বলতাগুলো আগে থেকে কাটিয়ে উঠতে হবে। এখন কারো যদি ভালো বেস থাকে তাহলে সে ৩ মাসে ভালো একটা কিছু করার ইয়ে করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কৌশলটা খুব ইম্পর্টেন্ট। ৩ মাস যেহেতু খুবই কম সময়, কৌশলী হতে হবে। তুমি যদি মনে করো যে আমি সবই পড়ে ফেলবো ৩ মাসে, যত বই আছে অ্যাডমিশনের সব কিনে পড়ে ফেলবো, আগে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। ৩ মাসে দেখতে হবে যে প্রথম ১ সপ্তাহ কাজে লাগাতে হবে বিগত বছরের কোশ্চেনগুলো কিরকম এসেছে, প্যাটার্ন সম্পর্কে একটা ভালো ধারণা যদি নেওয়া যায়, এবং ইংলিশে যদি ভালো একটা সলিড ফাউন্ডেশন থাকে, ভোকাবুলারি যদি ভালো থাকে, তাহলে আমি মনে করি যে করা সম্ভব। কিন্তু ৩ মাস আমি মনে করি যে এনাফ না। কেউ যদি কলেজ পর্যন্ত এই সময় যদি পাশাপাশি কিছু প্রত্যেকদিন রাইটিংয়ের কিংবা ভোকাবুলারির প্রিপারেশন না নেয়, যারা যে ইউনিটে পরীক্ষা দিবে তারা যদি কিছু সাধারণ জ্ঞান না পড়ে রাখে, একটু চ্যালেঞ্জিং হবে আমি মনে করি। আচ্ছা, আমরা একটু কমেন্টে চলে যাই। আফজাল হোসেন বলছে, ভাইয়া আপনি ভার্সিটিতে চান্স পাওয়ার আগে কি কোনো খারাপ অভ্যাসে জড়িত ছিলেন, মনে করেন ইন্টারনেট মুভি দেখা? আচ্ছা, ইন্টারনেট মুভি দেখা কোন সেন্সে খারাপ অভ্যাস হলো, এটি প্রথম প্রশ্ন। তার প্রশ্নটি হয়তো আমি মনে করি এরকম ছিল যে মুভি দেখায় অ্যাডিক্টেড ছিলাম কিনা, কিংবা ওরকম অনেক অবস্থা। অনেক বেশি ইন্টারনেট ব্রাউজ করতাম কিনা, বা এটাতে অ্যাডিক্টেড ছিলাম কিনা। তো আমি মনে করি যে একটা ছোট্ট উদাহরণ দিই, সেটি হচ্ছে তোমার কাছে একটা ছুরি দেওয়া হলো, সেটি দিয়ে তুমি আসলে ফল কাটবে নাকি আরেকজনকে ছুরিটা দিয়ে আঘাত করবে, এটা আসলে ইটস আপ টু ইউ। সো ইন্টারনেট জিনিসটাও এরকম। এখন অনেকে আছে, এটা কমন অভ্যাস আমাদেরও হয় মাঝে মধ্যে, যে একবার ফেসবুকে ঢুকলাম ১০ মিনিটের জন্য, দেখা গেল যে ১ ঘন্টা পার হয়ে গেছে। তো এইটা আসলে তরুণ প্রজন্ম আমাদের সবার জন্য চ্যালেঞ্জিং। এত বেশি গ্রুপে আসলে আমরা কানেক্টেড থাকি, এত বেশি আমাদের মেসেঞ্জার চ্যাট গ্রুপ, যে এবং নোটিফিকেশন দেখতে দেখতে আসলে ১০ মিনিট পার হয়ে যায়। তো আমি আসলে ফেসবুক চালাই স্কুল লাইফ থেকেই। তো আমার কাছে কখনো মনে হয়নি যে ফেসবুক আমার পড়াশোনায় খুব বেশি ইন্টারাপ্ট করছে। বরং আমার মনে হয়েছে যে ইন্টারনেট কিংবা সোশ্যাল নেটওয়ার্ক এটা আমার একটা ভালো একটা সোশ্যাল নেটওয়ার্কিং, কিছু ভালো মানুষের সঙ্গে পরিচয় হওয়া। আমি টুকটাক লেখালেখিও করি। তো লেখালেখির ক্ষেত্রে যারা ভালো লেখালেখি করেন তাদের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে ফেসবুকই আমাকে আসলে সবচেয়ে বেশি হেল্প করেছে। তো প্রত্যেকদিন ফেসবুকে ঢুকলেই আমি যখন তাদের লেখাগুলো পড়ি, কিছু ভালো মানুষের চিন্তা ভাবনার সঙ্গে ইয়ে হই, আমার আমার মনে হয় এটা আমাকে ইন্সপায়ার করে। তো এটার সঙ্গে আমার অ্যাডমিশনের একটা মজার ঘটনা জড়িত আছে, সেটি হচ্ছে অ্যাডমিশনের পরীক্ষার আগের দিন আমাদের সবার মধ্যে অস্থিরতা কাজ করে। কারণ বিশেষ করে প্রথম যে ভার্সিটিতে আমরা পরীক্ষা দিই, যদি যে প্রথম ভার্সিটিতে আমরা পরীক্ষা দিই, সেই পরীক্ষা দেওয়ার আগে সবার মনেই একটা অস্থিরতা কাজ করে। আমার মনেও অস্থিরতা কাজ করছিল, আমি নার্ভাস ছিলাম পরীক্ষার আগের রাতে। তো সেটি দূর করতে আসলে আমাকে ফেসবুকই সহায়তা করেছে। ফেসবুকে ঢুকেছি, বন্ধুদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি। ফেসবুকে একটা কবিতা, নতুন একটা কবিতা লিখে পোস্ট করেছি, মন রিফ্রেশ হয়ে গেছে, দেন ঠান্ডা মাথায় ঘুমোতে গেছি। তো আমার মনে হয় এটি খুবই ইয়ে করে। মানে পরীক্ষার এবং আগের দিন? পরীক্ষার আগের রাতে। এবং আমি মনে করি যে আচ্ছা। তোমার যদি পড়তে ভালো না লাগে, তুমি যদি সেই সময়টা একটা মুভি দেখে, একটা ইন্সপিরেশনাল মুভি দেখে তোমার যদি সেটি পরবর্তীতে তোমার জন্য ডেডিকেশনের কাজ করে, সো নো ইউর লিমিটস। যদি কেউ তার লিমিটটা জানে, ফেসবুক চালানো কিংবা মুভি দেখা, নিজের উপরে যদি সেলফ কন্ট্রোলটা থাকে, তাহলে আমি মনে করি যে এটা হেল্পফুল। বাট সেলফ কন্ট্রোল যদি না থাকে, তাহলে আমি মনে করি যে এখানে আসলে নিজেকেই নিজেকেই সামলাতে হবে। যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটা তোমার, ইন্টারনেট
অ্যাক্সেসটাও তোমার। সো নিজে থেকেই সামলাতে হবে। আচ্ছা ভাই, আমরা আরেকটা কমেন্টে চলে যাই। ইমরান খান বলছে ভোকাবুলারি প্রতিদিন পড়ি, কিন্তু দেখা যায় আজকে 10টা পড়লাম আর দেখা যায় কালকে ভুলে যাই, এর জন্য কি করব? হ্যাঁ, এটা নিয়ে আচ্ছা, একটু বাহ। বলেন। এটা সবার ক্ষেত্রে হয়। হুম, হুম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানেরও সমস্যা হচ্ছে ভোকাবুলারি নিয়ে। তো সেটি সমস্যা, সেটি হলো যে ভোকাবুলারি আমাকে সব স্টুডেন্টরা এই প্রশ্নটা করে যে ভাইয়া ভোকাবুলারি আজকে পড়লাম, কালকে আবার রিভাইজ করতে গিয়ে দেখি যে আগের 10টা ভোকাবুলারির মধ্যে 8টাই মনে পড়ছে না। আমি মনে করি এটা খুব স্বাভাবিক। কারণ আমাদের তো ছোটবেলা থেকে চর্চাটি নেই ভোকাবুলারি যে পড়ার। এটা সত্যই স্বীকার করতে হবে যে 90% যে স্টুডেন্ট তাদের এটির সঙ্গে, বিশেষ করে যারা সায়েন্স থেকে এসেছে, তাদের আসলে সায়েন্সের পড়াশোনার এত বেশি চাপ থাকে যে আলাদা করে এই ভোকাবুলারির পিছনে সময় দেওয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো করে প্রত্যেকদিন এই ধৈর্যটি এবং এই সময়টি কোনোটিই থাকে না। তো সেক্ষেত্রে ভোকাবুলারির জন্য একটা বই বেছে নিতে হবে। এখন তুমি যদি এখন টার্গেট করো যে আমি 50,000 ভোকাবুলারি শেষ করব, 20,000 ভোকাবুলারি শেষ করব, সেটা একটা আসলে ইম্পসিবল টাস্ক। তো কিছু ভোকাবুলারি থাকে যেগুলো সবসময়ই ঘুরে ফিরে আসে। এরকম ভোকাবুলারির জন্য বাজারে যে কোনো ভোকাবুলারির যে কোনো বই, সেটা সাইফোর্সের হোক, সেটা প্যানাসিয়ার হোক, যে কোনো একটা বই তুমি কিনে নিতে পারো। আমি নির্দিষ্ট কোনো পাবলিকেশনসের নাম বলবো না। সবাই মূলত যেটির দিকে পাবলিকেশনসরাও ফোকাস করে যে কোন ভোকাবুলারিগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। এক্ষেত্রে যারা সি ইউনিটের পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে ভোকাবুলারিটা ডিফারেন্ট, এবং যারা ডি ইউনিটে পরীক্ষা দেয় তাদের ভোকাবুলারিটা ডিফারেন্ট থাকে। তো ইউনিট ওয়াইজ ভোকাবুলারির একটা বই কিনে নিতে হবে এবং সেই ভোকাবুলারি বই থেকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করতে গিয়ে প্রথম দিন তুমি যে 10টা ভোকাবুলারি পড়বা, এটা তুমি ভুলে যাবা পরের দিন। এটা স্বাভাবিক। পরের দিন ভুলে না গেলে 1 সপ্তাহের মধ্যে ভুলে যাবা। এখন মনে রাখার জন্য কি করতে হবে? তোমাকে সেন্টেন্স মেকিং করতে হবে। যে ভোকাবুলারিটি তুমি মুখস্থ করলা, এই ভোকাবুলারিতে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সেটা তুমি যে কোনো একটা নর্মাল সেন্টেন্স তৈরি করতে পারো। সেটা তোমার যাকে তুমি দেখতে পারো না হয়তো, তাকে নিয়ে একটা তুমি ভোকাবুলারিতে একটা সেন্টেন্স তৈরি করলা। যাকে দেখতে পারো তাকে নিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করলা। আহ, দেশের কোনো কন্টেম্পোরারি ইস্যুস সেটা নিয়ে তৈরি করলা। কোনো একটা ইস্যুস নিয়ে তুমি চিন্তিত, দেশের ফেসবুকের কোনো একটা সমস্যা নিয়ে, সেটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করলা। এক্ষেত্রে দুটি উপকার হবে তোমার। সেটি হচ্ছে ওই ভোকাবুলারিটাই তোমার মাথায় খুব ভালোভাবে গেঁথে যাবে, এবং সেকেন্ড যে উপকারটি হবে সেটি হচ্ছে তোমার রাইটিং এর ক্ষেত্রে খুব বেশি উপকার দিবে। তুমি একটা সেন্টেন্স ভালোভাবে লিখতে পারবা। কারণ আমরা জানি যে ভোকাবুলারি শেখার মূল উদ্দেশ্যটা কিন্তু আসলে মুখস্থ করা না। এই ভোকাবুলারিটি ইউজ করে একটা ভালো একটা সেন্টেন্স তৈরি করতে পারা, নতুন একটা সেন্টেন্স তৈরি করতে পারা। সো এই এক্সিকিউশনের দিকে লক্ষ্য যদি কেউ করে, মুখস্থ মেমোরাইজিং এর দিকে না করে সেই মেমোরাইজ যেটা করলো সেটাকে এক্সিকিউট করার ট্রাই করে, তাহলে আমি মনে করি যে ভোকাবুলারিটি মনে থাকবে। এটা ট্রাই করে দেখতে পারো। এবং আরেকটি কাজ করবে, আমার যেটি পরামর্শ আমি করতাম সেটি হচ্ছে, আমি আমার ভোকাবুলারির খাতা ছিল। ধরো আমি ওই যে যেটি বললাম, আমি একটা পত্রিকা থেকে 10টা ভোকাবুলারি শিখলাম। সেই ভোকাবুলারি আমি পরের দিন পড়তাম। পরের দিন আবার 10টা যখন লিখতাম, তার আগে ওই 10টা পড়ে রেখেছি যে আগের দিন, ওই 10টি আবার রিভাইজ করতাম। সেই 10টি দিয়ে আমি যে নতুন সেন্টেন্স লিখে রেখেছি, সেই সেন্টেন্স আমি আবার নতুন করে তৈরি করার চেষ্টা করতাম। তাহলে যেটি হলো, পরের দিন কিন্তু আমি সেম যে ওয়ার্ড, সেই ওয়ার্ড দিয়ে আবার নতুন আরেকটা সেন্টেন্স তৈরি করেছি। জিনিসটা তোমার কাছে এখন কষ্টসাধ্য মনে হচ্ছে, বাট মানে ইফ ইউ স্টার্ট ইট, দেন ইউ গানা এনজয় ইট। আমি মনে করি যে এটা এনজয় করতে শুরু করবে এবং খুবই ইফেক্টিভ হবে। এটাই আমি মনে করি ভোকাবুলারি যে ভুলে যাওয়ার যে আমাদের যে চিরায়ত সমস্যা, যেটি তুমি আমি নিতু সবাই ফেস করেছি, এখন ফেস করছে সবাই, নিরু। তো সেটি আসলে রিকভার করা সম্ভব। আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনি সি এবং ডি দুইটা ইউনিটেই খুব ভালো পজিশনে ছিলেন। তো আসলে এখন যারা পরীক্ষা দিবে সামনে, 2 ইউনিটের স্টুডেন্টদের জন্য কিছু বলেন। আচ্ছা, সি ইউনিটের এবং ডি ইউনিটের প্রিপারেশন সম্পূর্ণ ডিফারেন্ট। শুধুমাত্র একটা বিষয় মিল রয়েছে, ইংলিশ। এবং ইংলিশটা মিল থাকলেও আসলে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন অনেকটাই ডিফারেন্ট। সো যারা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আলাদা অলরেডি একটা আমি দেখেছি লাইভ হয়েছে। এবং যে গত বছর যে ছেলেটা প্রথম হয়েছিল, সে উত্তর দিয়েছে। সো আমি এখানে খুব বেশি নতুন কিছু বলতে চাই না। আমি জাস্ট যারা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছে তাদেরকে এটি বলবো যে তোমরা যেহেতু 2 বছর কমার্সের পড়াগুলো পড়েছ, তোমাদের এর বাইরে খুব বেশি কিছু আসবে না। কোনটা নতুন আসবে সেটি হচ্ছে ইংলিশ। সো ইংলিশের জন্য যদি আগে থেকে, যেহেতু সি ইউনিটের কোশ্চেনটা কঠিন হয় কম্পারেটিভলি, ঢাকা ভার্সিটির সবচেয়ে কঠিন কোশ্চেন হয় ইংলিশের হচ্ছে সি ইউনিটে। সো আগে থেকে ব্যারেন্স টোয়েফলসের একটা বই আছে, আমরা সবাই জানি, নীল খেতেই পাওয়া যায়, হলুদ কালার একটা বই, আমরাও পড়েছি।
তো এই বইটা থেকে যদি আগে থেকে তোমরা উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলো প্র্যাকটিস করো, এবং ক্লজ যে রয়েছে, ফ্রেজ রয়েছে, তারপরে হচ্ছে গ্রামারের যে বেসিক পার্টস অফ স্পিচ রয়েছে, এইগুলোর বিভিন্ন সালে আসা কোশ্চেন সি ইউনিটের তোমরা যদি সলভ করো, এখন থেকে তোমাদের জন্য এটা আমার ক্ষেত্রে হেল্পফুল হয়েছিল। আর ডি ইউনিটের ক্ষেত্রে সেটি হচ্ছে, আমি মনে করি আমার ভালো করার পিছনে ছিল যে আমার পত্রিকা পড়ার অভ্যাস ছিল, এটা আমার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে খুব কাজে দিয়েছিল। এবং যেহেতু বিতর্ক করতাম, তথ্য উপাত্ত সবসময় দরকার ছিল। এখন অনেকে প্রশ্ন করতে, ভাই আমরা তো বিতর্ক করি না, প্রশ্ন করতে পারে, তাহলে আমরা সাধারণ জ্ঞানের জন্য কি করব? সেক্ষেত্রে তোমরা যেটি করতে পারো, এখন কিন্তু ফেসবুক ভিত্তিক অনেক গ্রুপ রয়েছে এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। 10 মিনিট স্কুল থেকে শুরু করে সব ধরনের মাধ্যমেই সাধারণ জ্ঞানের প্রচুর ভিডিও রয়েছে, যেটা সায়েন্সদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম তোমরা ফেস করবে। সায়েন্সদের আসলে ইংলিশের প্রবলেম হয় না, সায়েন্সদের প্রবলেমটা তারা ফেস করে সাধারণ জ্ঞান। এত সাধারণ জ্ঞান কিভাবে মুখস্থ করবো ভাইয়া, এটা তাদের সবসময় প্রশ্ন থাকে। যে আমরা সারা জীবন পড়েছি, ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আসলাম, আর এখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আমাদেরকে এত সাধারণ জ্ঞান মুখস্থ করতে হচ্ছে, তাদের কাছে এটা খুবই প্যারা লাগে। তো আমি মনে করি যে বাজারে প্রচলিত ছোট ছোট বইও পাওয়া যায়, বুলেটিন টাইপ। আমি মনে করি যে এই সময় কয়েকটা এরকম কিনে নিয়ে তোমার কাছে যেটা মনে হবে যে পড়ার জন্য জাজ করবা, জাজ করে যেটা তোমার কাছে সহজবোধ্য মনে হবে কম্পেয়ার করে সেটি পড়া, এবং কারেন্ট অ্যাফেয়ার্স অথবা চলতি ঘটনা এরকম একটি সাধারণ জ্ঞানের একটি পত্রিকা এখন থেকে কাছে রাখা। কাছে রাখলে যেটি হবে, আগে থেকেই তুমি আপডেটেড থাকবে। এবং আর কি, আর হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা। কোশ্চেন ব্যাংক সলভ করাটা খুব ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, আমি একটু ওকে, অবশ্যই। কমেন্ট করে দেই। তাওসিফ মুনতাসির বলছে, সাদমান ভাইয়া ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য নিজেকে কখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত? কারণ 2-3 মাস প্রস্তুতির জন্য খুব কম মনে হয়। আচ্ছা, 2-3 মাস আসলে খুব কম সময়, এটি আমি লাইভে বলেছি কিছুক্ষণ আগেই। কিন্তু আসলে আমাদের অ্যাডমিশন সিস্টেমটা এরকম যে আমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, ডি ইউনিটের ক্ষেত্রে বিশেষ করে, সেটির সঙ্গে আমাদের যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সিলেবাস, সেটির একদমই মিল থাকে না বলা যায় বরাবর। তবে এক্ষেত্রে বাংলার যেটি আছে, বাংলা আমরা যদি আগে থেকেই পড়ে রাখি, যে বোর্ড বইটা রয়েছে, আমি মনে করি এটা আসলে বাংলার জন্য বাইবেল। আমরা সবাই পড়েছি মনির হোসেন আর চৌধুরী মোফাজ্জল হোসেনের যে বইটি রয়েছে, মনির চৌধুরী আর মোফাজ্জল হোসেন চৌধুরী, সেই বইটি যদি খুব ভালোভাবে আয়ত্ত করা যায়, আমার মনে হয় থরলি পড়া যায় সেই বইটি, সেটি খুবই হেল্প করে। 9-10-এর যে বাংলা বোর্ড বইটি রয়েছে, এটি হেল্প করে। তো এটি কিন্তু আসলে আমাদের নতুন করে পড়তে হচ্ছে না 2-3 মাস, যদি আগে থেকে পড়া থাকে। এখন কোনটি নতুন করে পড়তে হচ্ছে? ইংলিশ তো নতুন করে পড়তে হচ্ছে, ভোকাবুলারি নতুন করে পড়তে হচ্ছে। ভোকাবুলারির ক্ষেত্রে আমি বলেছি যে যারা এই সময় বাসায় লকডাউনে বসে রয়েছেন, তারা যদি এই সময়টা ইউটিলাইজ করেন, আপনার যে বন্ধুর সঙ্গে চ্যাট করছেন তার সঙ্গে যদি আপনি ইংলিশে চ্যাটটি করেন, ভুলভাল চ্যাটই করেন, আপনি ভুলভালই আপনি লিখছেন, বার্তা প্রদান করছেন, তো সেটি যদি আপনি ইংলিশে করেন, তাহলে আপনার কিন্তু ভোকাবুলারি স্ট্রং হচ্ছে। আপনার কিন্তু একই সঙ্গে আপনি মনের অবচেতনে আপনি খুব ভালো একটা রিটেনের প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। এবং আরেকটা কাজ করবেন, সেটি হচ্ছে সাম্প্রতিক যে বিষয় সেটি শর্ট আউট করে ফেলবেন। যেমন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যদি লিখতে দেয় আপনাকে 10 লাইন, এখন আপনার মাথায় প্রথম কোনটি আসবে? যে পৃথিবীর বিভিন্ন দেশে যে কারা কারা ফিমেল প্রাইম মিনিস্টার, এটা কিন্তু একটা সাধারণ জ্ঞানেরও কোশ্চিন। যেমন নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার একজন মহিলা, আমাদের প্রধানমন্ত্রী একজন মহিলা। তো এই জিনিসগুলা সাধারণ জ্ঞানের কোশ্চিনও, আবার হচ্ছে রিটেনেরও কোশ্চিন। তো এই জিনিসগুলো আপনি যদি আগে থেকেই আপডেটেড থাকেন, এটা আপনি আসলে আপনার সচেতন দৃষ্টিভঙ্গি দরকার। এখন থেকে এড়িয়ে না গিয়ে এই জিনিসগুলো যদি আপনি নিতে পারেন, তাহলে আমি মনে করি যে ওই 2-3 মাসকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য সাফিসিয়েন্ট মনে হবে, প্রিপারেশন নেওয়ার জন্য সাফিসিয়েন্ট মনে হবে না। আচ্ছা ভাইয়া, আপনি কি মনে করেন যে যখন আমরা একটা বই পড়বো তখন সেই বইটা সবকিছু পড়ে ফেলা উচিত, নাকি কৌশল করে আমাদের আসলে পড়া উচিত? আচ্ছা, এখানে ডিপেন্ড করে। বইটি যদি 300 পৃষ্ঠার হয়, তো তোমার পক্ষে 300 পৃষ্ঠার একটা বই পড়ে শেষ করা সম্ভব নয়। কিন্তু আমরা দেখবো যে বাজারের অধিকাংশ বই বিভিন্ন কারণে, ব্যবসায়িক কারণে হোক বা অন্যান্য কারণে হোক, একটা বই সাধারণত বড় কলেবরের হয়, বড় আকারের হয়। তো 300 পৃষ্ঠার একটা বইয়ের আসলে সবকিছু পড়ার দরকার নেই, কারণ কোশ্চিন হবে শুধুমাত্র ইংলিশের জন্য 20-25টা কোশ্চিন হবে। তো সেটার জন্য 300 মার্কের 300 পৃষ্ঠার একটা বই পড়ার দরকার নেই। কি করতে হবে? কৌশলী হতে হবে। এখন স্ট্র্যাটেজিটা কোন ভাবে অনুসরণ করতে হবে? অ্যাডমিশন আসলে খুবই স্ট্র্যাটেজিক একটা বিষয়।
যারা আসলে আগে থেকে অ্যাডমিশনের ছকটা খুব ভালোভাবে বুঝে যে আসলে কোন কোশ্চেনগুলো আসছে। আহ, এটা হয়, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি বা অনেক ছাত্রছাত্রীকে দেখেছি পরবর্তীকালে অ্যাডমিশনের, যারা বলেছে যে ভাইয়া আমরা শেষ 15 দিনে এসে বুঝতে পারছি কোন কোশ্চেনগুলো আসলে আসার মতো, কোন কোশ্চেনগুলো আসলে আসার মতো না। তো এখন এটা আসলে শেষ মুহূর্তে কিন্তু নিজের মধ্যে থেকে উপলব্ধিটা আসে। তুমি একটা কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবে, এখন পারবে যে আসলে ভাই এটা আসার মতো, এটা আসলে আসার মতো না। তো যারা কোশ্চেন ব্যাংকগুলো অলরেডি সলভ করে ফেলেছে তাদের জন্য কিন্তু আসলে খুব ইজি এটা আইডেন্টিফাই করা যে কোন কোশ্চেনটা আসার মতো, কোন কোশ্চেনটা ভার্সিটিতে আসার মতো না। তো এই ক্ষেত্রে যদি স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে অনুসরণ করে, কোশ্চেন ব্যাংকগুলো খুব ভালোভাবে সলভ করে, বিগত বছরের ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনের প্যাটার্ন নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনের প্যাটার্নের মতো নয়। জাহাঙ্গীরনগরের প্যাটার্ন একদম ডিফারেন্ট। যেমন জাহাঙ্গীরনগরে কিন্তু আইকিউ থাকে, এখন যেটা ঢাকা ভার্সিটিতেও ডিউনিটে ইন্ট্রোডিউস করেছে অল্প কিছু, এবং জাহাঙ্গীরনগরে প্রচুর আইকিউ থাকে এবং কোশ্চেন পরীক্ষা দিয়েছিলাম, তো পুরো কোশ্চেনটা ইংলিশে হয়েছিল বাংলা বাদে। তো যেমন জিকে, জাহাঙ্গীরনগরের জিকেটা ওই ইউনিটে ইংলিশে হয়েছিল। তো এইটা আসলে ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংক তুমি যদি সলভ করে না যাও তাহলে কিন্তু তুমি এটা খুব ভালো অ্যান্সার করতে পারবে না। এটা ডি ইউনিটের ক্ষেত্রে। সায়েন্সের থেকে যারা ডি ইউনিটে দিচ্ছে তাদের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করা, স্ট্র্যাটেজি ঠিক করার ক্ষেত্রে কোন বইগুলো পড়তে হবে, কয় পাতা পড়তে হবে, এটা নির্ধারণ করার ক্ষেত্রে, ডিটারমাইন করার ক্ষেত্রে আমি মনে করি খুবই নির্ধারক হয়ে দাঁড়ায়। আচ্ছা ভাইয়া, আপনার এই সফলতার পিছনে কার বেশি অবদান সেটা জানতে চাও। আচ্ছা, নির্দিষ্টভাবে একজনের পড়াশোনার অবদান, ক্ষেত্রে কাউকে অনুসরণ করতেন? নির্দিষ্টভাবে একজনের অবদান বলবো না আমি। যেমন আমি বলেছি যে আমার ফ্যামিলি থেকে অলরেডি 2জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, একজন করে ফেলেছেন আমার বাবা এবং আমার বোন পড়ছেন। তো স্বাভাবিকভাবেই তারা আমার জন্য একটা বড় ইন্সপিরেশন ছিলেন। পরিবার থেকেই স্বপ্নটা বীজটা রোপিত ছিল। তো সেটা একটা ফ্যাক্টর ছিল। পরিবার থেকে সবসময় সাপোর্ট পেয়েছি। সায়েন্স না পড়ে কমার্স পড়ার যে আমার ইচ্ছা, সেটার ক্ষেত্রে সমর্থন পেয়েছি। আবার ইউনিট কমার্স 2 বছর পড়ার পরে ইউনিট চেঞ্জ করার ক্ষেত্রে পরিবারের আমাকে কোনো বাধার সম্মুখীন কখনো হতে হয়নি। এই পর্যন্ত যে কোনো ডিসিশনে পরিবার সবসময় অকুণ্ঠ সমর্থন দিয়েছে, সেটা একটা পরিবারের খুব বড় অবদান বলবো। আরেকটি হচ্ছে আমার কলেজের শিক্ষক ছিলেন, আমি গুরু বলি, সাম্যসাথী ভৌমিক স্যার। তো স্যার একজন শিক্ষকের আবরণের বাইরে গিয়ে, সুপ্ত ভাইরা চিনবেন, তিনি আসলে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। যে কোনো বিষয়ে মানসিক দ্বন্দ্বের তৈরি হলে সেটি স্যারের সঙ্গে সহজে শেয়ার করা গিয়েছে। এবং আমি যে বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার আগে যে এটা একটা রিস্কি ডিসিশন অবশ্যই ছিল, সবাই আসলে বাধা দিয়েছিল যে কমার্সে পড়ে আবার ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমাকে অনেক মানসিকভাবে হেল্প করেছেন, কাউন্সেলিং করেছেন। তো বলবো যে স্যারের অবদান ছিল। এবং সাইদ আবদুল্লাহ ভাই ছিলেন আমাদের আগের বছর, উনি ডি ইউনিটে প্লেস করেছিলেন। ভাইয়া খুবই বন্ধুসুলভ একজন মানুষ, ভাইয়ের সঙ্গে প্রতিনিয়ত আলাপ হতো, ভাইয়া উৎসাহ দিতেন। মেসেজ, ওই সময় উনি মেসেজ সিন করছেন, মেসেজের উত্তর দিচ্ছেন, এটা আসলে আমার জন্য খুবই একটা ইন্সপিরেশনাল ছিল। আচ্ছা ভাই, আমরা একটু কমেন্টে চলে যাই। হ্যাঁ, অবশ্যই। উম জাফর বলছেন, ভাইয়া প্যাসেজ কোশ্চেন গুলা কিভাবে অ্যান্সার করতেন, আর এর উপর মার্ক বাড়ানো যায় আচ্ছা, কিভাবে? প্যাসেজ ইউনিটে 5 মার্কের প্যাসেজ থাকে। তো 5 মার্কের মধ্যে আমার যেটা মনে হয় যে দুটো কোশ্চেনের উত্তর বরাবর, যেটি অ্যানালাইসিস করলে তোমরা দেখবে দুটো কোশ্চেনের অ্যান্সার প্যাসেজেই থাকে। টেক্সচুয়াল কোশ্চেন বলে ও দুটোকে। তো সেটা যদি প্যাসেজ খুব ভালোভাবে পড়া যায়, ডিরেক্ট উত্তর প্যাসেজেই থাকে, ইনফরমেশনটা প্যাসেজেই দেওয়া থাকে। তো যারা খুব দ্রুত প্যাসেজটি পড়ে ফেলতে পারে, প্যাসেজ পড়ার একটা ব্যাপার রয়েছে এখানে, তুমি পুরো প্যাসেজটা পড়ার জন্য আসলে দুই 2 মিনিটের বেশি সময় পাবে বলে মনে হয় না। ভার্সিটিতে তো একটা কোশ্চেনের জন্য 45 সেকেন্ডস থেকে 50 সেকেন্ডস সময় আমরা পাই। তো এটা ডিপেন্ড করে, তুমি যদি খুব দ্রুত সাধারণ জ্ঞানটা শেষ করে আসতে পারো, তুমি ইংলিশে বেশি সময় দিতে পারবে। তো ইংলিশে বেশি সময় দেওয়ার ক্ষেত্রে প্যাসেজটা তুমি যখন পড়বে, আমি মনে করি প্যাসেজটা শুরুতেই একবার র্যাপিড রিডিং করে ফেলা দরকার। পুরো প্যাসেজটা খুব দ্রুত পড়ে ফেলা দরকার। এবং প্রথম লাইন এবং শেষ লাইন প্যাসেজের, এই দুটো থেকে একটা কোশ্চেন থাকে, ইন্ট্রোডাক্টরি কোশ্চেন অথবা কনক্লুশন কোশ্চেন। সেটা 5টা কোশ্চেনের মতো একটা থাকে। সো প্রথম লাইন এবং শেষ লাইন সহ পুরো প্যাসেজটা যদি 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে পড়ে ফেলা যায়, একবার 1 মিনিটের মধ্যে পড়ে ফেলা যায়, প্যাসেজটা সম্পর্কে একটা সম্যক ধারণা চলে আসবে। তারপরে একবার পড়ে ফেলার পরে কোশ্চেন পড়ে ফেলতে হবে।
কোশ্চেনগুলোতে আসলে কি বলেছে। যেমন প্যাসেজটা হতে পারে 10 থেকে 12 লাইনের, 15 লাইনের, কিন্তু কোশ্চেন কিন্তু 5টা আসবে। তার মানে তুমি যদি কোশ্চেনগুলো আগে পড়ে ফেলো তাহলে কিন্তু পুরো প্যাসেজটা আবার তোমাকে কষ্ট করে পুরো প্যাসেজটার পিছনে সময় ব্যয় করতে হচ্ছে না। তাহলে প্যাসেজের কোন কোন লাইনে থেকে কোশ্চেনগুলো করা হয়েছে শুধুমাত্র সেই লাইনগুলো যদি সেকেন্ড বার যখন তুমি পড়ছো ইমফ্যাসিস দিয়ে পড়ে ফেলো, তাহলে আমি মনে করি 5টার মধ্যে অন্তত 4টা কোশ্চেন শিওরলি অ্যান্সার করা পসিবল। এখন একটা কোশ্চেন প্যাসেজের মধ্যে থাকে যেটা ভোকাবুলারি বেসড। তো সিনোনিম অ্যান্টোনিম তো আসলে আগে থেকে জানার বিষয়। সেটি আমি মনে করি যে কেউ যদি না পারে, তার কমন না পড়ে, তাহলে সেটা আন্দাজের ভিত্তিতে দাগিয়ে আসা উচিত না, কারণ নেগেটিভ মার্কিং রয়েছে। 5টার মধ্যে যদি 4টা কেউ পারে এবং একটি না পারে, সেটি না দাগিয়ে চলে আসা উচিত। যে ঠিক হওয়ার চেয়ে ভুল আন্দাজে দাগানোর চেয়ে আমি মনে করি যে নেগেটিভ মার্কিং না করাই ভালো, ছেড়ে আসাই ভালো ওই কোশ্চিনটা। আচ্ছা ভাই, আমরা আরেকটা কমেন্টে যাই। ইমরান খান বলছেন কমার্সের তাসনুবা ইসলাম তনয়া। আচ্ছা, ইমরান খানের আচ্ছা, কোশ্চেন ইমরান আবার খান এসেছে। বলছেন কমার্সের স্টুডেন্ট হিসাবে আমরা চতুর্থ বিষয়ে অ্যাডমিশন এক্সামে কোনটা নিব, মানে কোন সাবজেক্টটা ভালো হয়? আমি ফিনান্সে ভালো করি, এটা নিয়ে একটু কনফিউশন আচ্ছা আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ফিন্যান্স আমার চতুর্থ বিষয়ের যেটা ছিল সেটি হচ্ছে যে তুমি যে ফিন্যান্স নিতে পারো, কারণ ফিন্যান্সের এইচএসসির ক্ষেত্রে আমরা যেটি দেখি সেটি হচ্ছে অঙ্ক থাকে। ফিন্যান্সের এইচএসসি পরীক্ষায় অনেক অঙ্ক করতে হয়, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু অঙ্ক করার সময়টা খুব কম, লিখে অঙ্ক করার সময়টা খুব কম থাকে, সেহেতু কমার্স ফিন্যান্স থেকে শুধুমাত্র কন্টেক্সচুয়াল কোশ্চেনগুলো আসে, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসে। সো এখানে একটা থেকে দুটো ম্যাথ কোশ্চেন আসে, ফিন্যান্সের ম্যাথ। সো ফিন্যান্স নিতে পারো, কিন্তু তোমার যদি ফিন্যান্স ভালো পারো তবেই আমি সাজেস্ট করবো, যেহেতু তুমি ফিন্যান্স ভালো পারো, ইমরান খান বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, যে তিনি কমার্স ভালো পারেন, ফিন্যান্স ভালো পারেন, তো তিনি নিবেন ফিন্যান্স। আর যারা আমি মনে করি ফিন্যান্স একটু দুর্বলতা রয়েছে, ওই দু একটি অঙ্ক আসলে তারা পারবে না, কারণ অঙ্কগুলো কঠিন থাকে যথেষ্ট, তো তারা সেক্ষেত্রে মার্কেটিংটা চুজ করতে পারে, কারণ মার্কেটিং এ কোনো আরেকটা কমেন্টে ম্যাথমেটিক্যাল বলেছেন কোশ্চেন থাকে না। হুম। তাসনুবা ইসলাম তনয়া বলছেন বি ইউনিটের জন্য যদি কিছু বলতেন ভাইয়া, রিটেন পার্ট নিয়ে অনেক চিন্তিত আমি। আচ্ছা, বি ইউনিট আর ডি ইউনিটের মোটামুটি কোশ্চেন প্যাটার্ন যেহেতু একই রকম, আহ, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এবং রিটেনটা বি ইউনিট ডি ইউনিট দুটো ইউনিটে রয়েছে। তো বি ইউনিটের ক্ষেত্রে বলবো যে যারা একটা দুর্ভাগ্যের বিষয় সেটি হচ্ছে যে শহরের যারা শহরাঞ্চলের স্টুডেন্টরা তারা একটু হলেও প্রিভিলেজড এদিক থেকে যে এগিয়ে থাকে। তো তোমরা যারা উম, প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা রিটেনে ভালো থাকার জন্য তোমরা দেখবে যে তোমরা যদি ফেসবুক চালাও তাহলে সবগুলো পত্রিকার, ইংলিশ পত্রিকা যেমন বাংলাদেশের দ্য ডেইলি স্টার, এই পত্রিকার কিন্তু ফেসবুক একটা পেজ রয়েছে। সেই পেজটি তুমি ফলো করতে পারো, সি ফার্স্ট অপশন দিয়ে রাখতে পারো, এবং এখানে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে। যেমন আজকে দেখবা, তুমি গেলেই দেখবা যে সুন্দরবন কিভাবে সার্ভাইভ করেছে, বাংলাদেশকে এই এর থেকে ক্যাটাস্ট্রফ থেকে রক্ষা করেছে, এটি নিয়ে একটা আর্টিকেল রয়েছে। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে। তো তুমি যদি এটা পড়ে থাকো, হ্যাঁ, তো তাহলে কিন্তু তুমি ইউ হ্যাভ এ গুড আইডিয়া রিগার্ডিং দিস। সো আমি মনে করি যে ইংলিশ রিটেনের ক্ষেত্রে কোনো প্যাসেজ আগে থেকে পড়ে রাখা, কারণ রিটেনের কিন্তু কোনো সিলেবাস নেই। রিটেনের সবচেয়ে বেশি চিন্তার যে বিষয়টা, কোনো সিলেবাস নেই। আবার সিলেবাস যদিও নেই, কিন্তু এটা মোটামুটি শিওর যে বাংলাদেশ ইস্যুস বা ইন্টারন্যাশনাল কোনো কন্টেম্পোরারি যে একটা মোস্ট যে ডিসকাস যে একটা টপিক, সেই টপিক থেকে সাধারণত আসবে, টিচাররা এরকম একটা টপিকে বেছে নেবেন। বা বাংলাদেশ বাংলা অংশের রিটেনে এরকম কোশ্চেন দিতে পারে যে আহ, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে লিখতে দিতে পারে 10 লাইন। তো সেক্ষেত্রে তোমার যদি তথ্যগত কোনো ভুল থাকে তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে মার্ক পাবে না। তো সেক্ষেত্রে এইসব বিষয়ে জাতীয় যে বিষয়, যেমন মুজিব শতবর্ষ, হ্যাঁ, মুজিব 100 নিয়ে দিতে পারে। তো এইখানে তোমার একটা ভালো ধারণা রাখতে হবে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে, পদ্মা ব্রিজ নিয়ে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে একটা ভালো ধারণা রাখা, তথ্যগত দিকগুলো ঠিক থাকা আমি মনে করি জরুরি। তো সেলসার পেজে যেহেতু তোমরা কানেক্টেড সবসময় থাকছো, সেলসার পেজে আমরা রিটেন নিয়ে নিশ্চয়ই অনেক কিছু দেওয়া হবে। আমি হয়তো লিখবো, গতবার অ্যাডমিশনের আগে রিটেন নিয়ে আমি একটা ভিডিও সেলসার পেজ থেকে করেছিলাম। তো এরকম ভিডিও থাকবে, রিটেন নিয়ে আলাদা আমরা স্পেশাল ভিডিও করব, সেখানে অবশ্যই বিস্তারিত আলাপ করা হবে।
দুঃখিত, নিরুর মেবি কানেকশন লস্ট হয়ে গিয়েছে। আমি ব্যাকগ্রাউন্ডে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করতে পারি, কি বলেন ভাইয়া? হ্যাঁ, বেশ নিরু অনেক। নিরু 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 কি চলে গেছে? হ্যাঁ, আবার আসছে, আবার কানেক্ট করে আচ্ছা দিচ্ছি। আচ্ছা, তাহলে তাহলে ওকে শেষ করে দিতে বলে, 1 ঘন্টা তো হয়ে গেছে। আহ, আহ, দুঃখিত, নেটে অনেক প্রবলেম হচ্ছিল। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, এটা স্বাভাবিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তোমাকেও ধন্যবাদ নিরু। এতক্ষণ জয়েন তোমাকে থাকার ধন্যবাদ জন্য। এত দীর্ঘ সময় আর থাকার জন্য। আপনার আর আসলে আমরা দুঃখিত, আজকে আমাদের আসলে অনেক নেট প্রবলেম হচ্ছে। আহ, আচ্ছা ভাইয়া, আর ভাইয়া যে যে দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিল, আমার মনে হয় এগুলো এইচএসসি এবং যারা অ্যাডমিশন দিবে সামনে তাদের জন্য অনেক অনেক উপকারী হবে। তো সামনে হয়তো অন্য কোনো লাইভে অন্য কোনো মানুষ থাকবে, নতুন নতুন গল্প নিয়ে আসবো। আর ঠিক ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবধানে থাকেন। আর অবশ্যই যারা এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষা দিবেন তারা সিলসার যে অফিসিয়াল ফেসবুক ধন্যবাদ সবাইকে।